বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ এমন একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমরা আলোচনা করব, যেটা ইতিহাসের কাছে একটা করুণ বেদনাদায়ক হিসাবে আগামী দিনে চিহ্নিত হবে। বাংলাদেশের জনক মুজিবুর রহমান এমন একটা সময়ের মধ্য দিয়ে সে দেশের রাজনীতির আঙিনায় মুজিবরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেটা এক কথায় ইতিহাসকে অমান্য করার সামিল। সবচেয়ে খারাপ লেগেছে আমাদের কাছে যে বিষয়টি খুব লজ্জার। বাংলা সংস্কৃতির, যদিও বাংলাদেশের আলাদা একটা রাষ্ট্র, আমরা ভারতে বসে তার বিরুদ্ধে খুব বেশি মন্তব্য করতে পারি না, ওটা আমাদের এখতিয়ারের মধ্যেও পড়ে না, তবে ইতিহাসের খাতিরে কিছু কথা বলতেই হয়। ধানমন্ডি ৩২ নম্বর ধানমন্ডি ঢাকা শহরের বাড়িটার সঙ্গে জড়িয়ে রয়েছে মুজিবুর রহমানের আবেগ, মুজিবুর রহমানের দেশপ্রেম। মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের আন্দোলনের জন্য, বাংলাদেশের সংগ্রামের জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার যে কি অবদান রয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা স্বীকার করতেই হবে, বাংলাদেশকে স্বাধীন করার পেছনে যেমন বাংলাদেশের বাঙালিদের অবদান রয়েছে, হিন্দু মুসলমান উভয় বাঙালিদের অবদানই রয়েছে, একই রকমভাবে নেতৃত্বের দিক থেকে, নেতার দিক থেকে মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যাবে না। মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর সে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে, জাতির পিতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু প্রথম থেকেই মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মানতে চাইছিলেন না বেশ কিছু অংশের মানুষ। একটা সময় দেখা গেল 1975 সালে মুজিবুর রহমানকে এই ধানমন্ডির বাড়িতে গুলি করে খুন করা হলো। গুলি করলেন কারা? তার সতীর্থ রায়, তার ঘনিষ্ঠ রায়। মুসলমান সমাজের, বাঙালি মুসলমান সমাজের মধ্যে যে আত্মঘাতী লড়াইটা রয়েছে, বা রাজনীতির লড়াইয়ে যে ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেয়, ঠিক সেরকমভাবেই আমরা দেখলাম ধানমন্ডিতে মুজিবুর রহমানকে যারা গুলি করে মেরেছিলেন তারা সবাই ছিলেন মুজিবুরের ঘনিষ্ঠ। ইতিহাস তবুও মুজিবুর রহমানকে স্মরণ করেছে, ইতিহাস মুজিবুর রহমানকে মনে রেখেছে, এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান নামে তার নাম খ্যাত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হাসিনা সরকার 2008 সালে ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই হাসিনাকেও দীর্ঘ লড়াই করতে হয়েছে, দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, গণ আন্দোলন করতে হয়েছে, একটা সময় তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। তারপরে একটা শাসক, এত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যে শাসক শাসন ক্ষমতায় গেল, সেই শাসক যখন শাসন ক্ষমতায় বসে নির্বাচনকে কুক্ষিগত করলো, নির্বাচনী ব্যবস্থাকে কুক্ষিগত করলো, এবং সমগ্র বাংলাদেশের সাধারণ নাগরিকদের কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করল, তখনই জানা গিয়েছিল একদিন হাসিনারও পতন হবে। গত বছর 5ই আগস্ট যেভাবে হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছে, সেটাও মর্মান্তিক, দুঃখজনক। ইতিহাসে তা সেই কাহিনী লিপিবদ্ধ থাকবে। যে দেশকে স্বাধীন করার জন্য যার পিতা লড়াই করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, জেলে গিয়েছিলেন, তারই কন্যা
শাসন ক্ষমতায় যাওয়ার পরে এতটাই স্বৈরাচারী হয়ে গিয়েছিলেন যে সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা কমতে কমতে জিরোতে পৌঁছে গেছে। শেষ পর্যন্ত তাকে ঢাকা থেকে ছুটে আসতে হয়েছে, ঢাকা থেকে পালিয়ে আসতে হয়েছে ভারতে তিনি আত্মগোপন করে আছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারতে এসেও শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন। কখনো আমেরিকায় তার বক্তব্য রেকর্ড হিসাবে শোনানো হচ্ছে, কখন ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডনে ইংল্যান্ডে শোনানো হচ্ছে। সার্বিকভাবে হাসিনা যেভাবে বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে আক্রমণ করছেন সেটা কহতব্য নয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল রাতে, বুধবার রাতে যে তাণ্ডব লীলা দেখল ধানমন্ডির বাড়ি অর্থাৎ মুজিবুর রহমানের যে সংগ্রহশালা, যেভাবে তাকে ভাঙচুর করা হলো, ভেঙে দেওয়া হলো, সেটা কোনো মতেই কাম্য ছিল না। ইতিহাস কি মোছা যায়? অগ্নিসংযোগ করলে, আগুন দিয়ে পুড়িয়ে দিলেও কি ইতিহাস মুছে যাবে? ইতিহাস কোনো কালেই মুছে যাবে না। মুজিবুর রহমানের অবদানকে মুছে দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীন হওয়ার পেছনে তার অবদানকে মুছে দেওয়া যাবে না, তার নেতৃত্বকে মুছে দেওয়া যাবে না। বরং যারা এই কাজটা করেছে বাংলাদেশে, আমরা তার কন্ডেম করছি, প্রতিবাদ করছি এবং বলছি তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ইউনিট সরকারের উচিত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা। একই সঙ্গে এটাও বলবো ইউনিট সরকারের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা যে খেলাটা খেলছেন সেই খেলার পরিণতি হচ্ছে গণতন্ত্রকে বিনষ্ট করা। এই গণতন্ত্র বিনষ্ট করার চেষ্টা আপনারা করবেন না, আখেরে আপনাদের ক্ষতি হবে। একটা ইতিহাস মুছে যেতে পারে না, ইতিহাস চিরকাল ইতিহাস থেকে যায়। লজ্জার আরেকটা ইতিহাস, যেমন লজ্জার ইতিহাস হচ্ছে ধানমন্ডির বাড়িতে ভাঙচুর। বাঙালি হিসাবে আমি লজ্জিত। বাঙালি হিসাবে একটা জাতির পিতার, বাংলাদেশের জাতির পিতা যিনি, তার বাড়িতে যেভাবে, তার সংগ্রহশালার উপরে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তা যথেষ্ট নিন্দনীয় বলা যেতে পারে। আরেকটা লজ্জার ইতিহাস হচ্ছে ভারতের অবৈধ অভিবাসী বলে তাদের চিহ্নিত করেছে আমেরিকা, তাদের মধ্যে 104 জন নাগরিককে যেভাবে হাতে পায়ে শিকল বেঁধে সুদূর আমেরিকা থেকে 40 ঘন্টা প্লেনে বসিয়ে অমৃতসরে নামিয়ে দিয়ে যাওয়া হলো এবং যেভাবে এই অপমান করা হলো, সেই অপমানের ইতিহাসও থেকে যাবে। আজই বলেছেন সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বলে আমেরিকা তো প্রায় এই কাজটা করে থাকেন, 2009 সাল থেকে করছেন বলে ডেটা দিয়েছেন, তথ্য দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে 2009 সাল থেকে নিশ্চয়ই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য এইভাবে হাতে পায়ে বেড়ি বেঁধে এর আগে কোনো সরকার বা কোনো মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে পাঠায়নি, ফেরত পাঠায়নি। কলম্বিয়ার প্রধানমন্ত্রী যদি ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন যে আপনার প্লেনে করে আমার দেশের নাগরিকদের আনবেন না, দরকার হলে আমি প্লেন পাঠাচ্ছি, সেই প্লেনে আমার নাগরিকদের ভরে দিন, কারণ আমার নাগরিকের সম্মান রয়েছে, আমার নাগরিকের আত্মমর্যাদা আছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও, ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও তিনি সে কথা বলতে পারেননি। এটা আমাদের কাছে দুঃখের, এটা আমাদের কাছে লজ্জার। আজ সংসদে দাঁড়িয়ে এস জয়শঙ্কর যা বলেছেন সেটাও অনেকটাই আমাদেরকে লজ্জিত করেছে। এরপরেও বিদেশমন্ত্রীর পদে তিনি কি করে থাকেন? কন্ডেম করতে পারলেন না, প্রতিবাদ করতে পারলেন না। আমাদের ভারতের নাগরিকরা গরিব হতে পারে, তারা হয়তো খেটে খাওয়ার জন্য ওখানে গিয়েছিল, কিন্তু তা বলে তাদের হাতে পায়ে দড়ি বেঁধে, মানে হাতে পায়ে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হবে? এটা কোন ধরনের সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত কি মানা যায় আপনারা বলুন। আজকে আমি দুটো লজ্জার ইতিহাস বলে গেলাম। এই দুটো ঘটনাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যদিও এস জয়শঙ্কর বলেছেন
2009 সাল থেকে আমেরিকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে, কিন্তু কোথাও তিনি বলতে পারেননি 2009-এর পর থেকে এই যে 2025 সালের মধ্যে যাদেরকে পাঠানো হয়েছে তাদের মধ্যে কতজনকে হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছে সেটা বলা হচ্ছে না। বরং এবারে যে কাজটা হয়েছে, হাতে পায়ে শিকল বেঁধে যেভাবে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের মাটিতে আমেরিকার সামরিক বিমান পৌঁছে দিয়ে গেল, তা নিতান্তই আমাদের কাছে লজ্জার ইতিহাস হিসাবে চিহ্নিত হবে। আমরা একবারও বলতে পারিনি, কলম্বিয়ার প্রধানমন্ত্রী বলতে পেরেছিলেন যে আমার নাগরিককে আপনি হাতে পায়ে শিকল বেঁধে পাঠাবেন না, আপনার যদি পাঠান আমি আমার বিমানবন্দরে আপনার প্লেনকে আমি নামতে দেব না। কলম্বিয়ার প্রধানমন্ত্রী বলতে পেরেছিলেন। কলম্বিয়ার প্রধানমন্ত্রী নিজে প্লেন পাঠিয়ে সেখান থেকে নিজের নাগরিকদের সসম্মানে ফেরত এনেছিলেন এবং তাদেরকে তারা রীতিমতো সম্মান জানিয়েছিলেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কথা বলেন, আন্তর্জাতিক তার নাকি ডঙ্কা বাজছে তিনি দাবি করেন, বা তার ঘনিষ্ঠ মিডিয়ারা দাবি করেন, দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তিনি অনেক পিছিয়ে গেলেন, কিছুই করতে পারলেন না। কারণ বরং জয়শঙ্কর বলছে পরম্পরাগতভাবেই ওরা এইভাবে পাঠিয়েছে আমাদের দেশের নাগরিকদের। এটাও একটা লজ্জার ইতিহাস বলা যেতে পারে। দুই লজ্জার ইতিহাসের কথা আজকে বললাম। প্রথম লজ্জার ইতিহাস আপনারা জানেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়াটা লজ্জার ইতিহাস হিসাবে চিহ্নিত হবে আগামী দিনে। আর একটা লজ্জার ইতিহাস আমাদের দেশের 104 জন নাগরিকের হাতে পায়ে শিকল বেঁধে যেভাবে একটা অপরাধীর মতো সুদূর আমেরিকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, এটাও এক লজ্জার ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত। আবার